জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার ইসরায়েলকে অন্ধ করার কৌশলে হিজবুল্লাহ, তেল আবিবকে মোকাবেলায় পুরনো প্রযুক্তি ব্যবহার তাদের। এদিকে ইসরায়েলি বর্বর আগ্রাসনে গাজায় আনরোয়ার অর্ধেক অফিস ধ্বংস হয়ে গেছে বলছে লাজারেনি। জানিয়ে দিব গাজার আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, নিহত 29। এবার অভ্যন্তরীণ সমস্যায় ন্যাটো, বেরিয়ে এলো মারাত্মক দুর্বলতা। এবং সবশেষে জানিয়ে দিব পশ্চিমাদের বুকে কাঁপন ধরিয়ে শক্তি দেখাচ্ছে তুরস্ক, ইসরায়েলকেও কঠিন সতর্ক বার্তা এরদোগানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে মোকাবেলায় পুরনো প্রযুক্তি ব্যবহার হিজবুল্লাহর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত ও আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একে ইসরায়েলকে অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতি। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করছে। হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে। হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার ও কুরিয়ার ব্যবহার শুরু করেছে, যা তাদের শনাক্ত করা কঠিন করে তুলেছে। এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে কার্যকর হতে পারে। লেবাননের একজন বিশ্লেষক কাশেম কাশির বলেন, তথ্য ও প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতিতে ফিরতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের পর্যবেক্ষণ বেলুনে আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আক্রমণের ফলে কোনো ক্ষতি হয়নি। এদিকে ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেছেন, এমনকি তাদের আশ্রয়কেন্দ্র ও হাসপাতালগুলোও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। সোমবার সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। গাজায় আনরোয়ার অর্ধেক অফিস ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েলের চলমান বর্বরতার কারণে গাজায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা পরিচালিত অর্ধেকের বেশি অফিস ধ্বংস হয়ে গেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। লাজারিনি সুস্পষ্ট করে বলেন, গাজায় আনরোয়ার শতকরা 50% অফিস ধ্বংস হয়ে গেছে এবং এসব অফিসে কর্মরত 500-র বেশি মানুষ ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে। গাজার খান ইউনুস শহরের পরিস্থিতি উল্লেখ করে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, গত 6 থেকে 7 মাসে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং বর্বরতার কারণে সেখানকার 2.5 লাখ মানুষ উদ্বাস্ত হয়েছে। তিনি বলেন, তার সংস্থার পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হয়েছে যে গাজা উপত্যকায় কোথাও নিরাপদ স্থান নেই। এদিকে সোমবার আনরোয়ার মুখপাত্র লুইস ওয়াটারিস বলেছেন, গাজা উপত্যকায় যেসব ভবন অবশিষ্ট রয়েছে সেগুলো একটি সুতোয় ঝুলছে। তিনি বলেন, ধ্বংসস্তূপে ভরা রাস্তার পাশে বিশাল গর্ত এবং সেখানে যারা বাকি আছে তাদের বেঁচে থাকার আশা খুবই কম। গাজার আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, নিহত 29। ফিলিস্তিনের গাজায় আরও একটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত 29 জন নিহত হয়েছেন। গাজার হামাস সরকারের গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে 4 দিনে গাজার 4টি বিদ্যালয়ে বিমান হামলা চালালো ইসরায়েল। প্রতিটি বিদ্যালয়ই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সর্বশেষ হামলাটি হয়েছে দক্ষিণের খান ইউনিসের পাশে আবাসন শহরের একটি বিদ্যালয়ে। সেখানে তাঁবু দিয়ে তৈরি আশ্রয় শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ছিলেন। ইসরায়েলি বাহিনী খান ইউনিস ও গাজা নগরীর বিভিন্ন অংশ খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পর এসব এলাকা থেকে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেছেন। বন্ধ হয়ে গেছে সেখানকার 3টি প্রধান হাসপাতালের কার্যক্রম। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি
বাহিনী নির্বিচার হামলা এখনও চলছে। গাজা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি, আহতের সংখ্যা ৮৮,০০০-এর বেশি। অভ্যন্তরীণ সমস্যায় ন্যাটো, বেরিয়ে এলো মারাত্মক দুর্বলতা। নিজেদের যত শক্তিশালী দেখানোর চেষ্টা থাকে, ঠিক ততটাই দুর্বল দিক রয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামরিক জোট ন্যাটোর। বলা হয়ে থাকে বিশ্বের যে কোনো শক্তিকে সহজেই পরাজিত করতে পারে ন্যাটোর সম্মিলিত শক্তি। যদিও তার সিটে ফোটাও দেখা যায়নি দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে, বরং সেখানে 2 দশকে $1 ট্রিলিয়ন ব্যয় করেও বিন্দুমাত্র টলাতে পারেনি স্থানীয় কট্টরপন্থী গোষ্ঠীকে। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে বেরিয়ে এলো ন্যাটোর মারাত্মক দুর্বলতার কথা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে 35 থেকে 50 ব্রিগেড সেনার অভাবে ভুগছে সামরিক জোটটি। আসন্ন রুশ আগ্রাসন মোকাবেলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জোটের পরিকল্পনা অনুযায়ী বিপুল এ সেনা ঘাটতি ধরা পড়েছে। একটি ব্রিগেড সাধারণত 3000 থেকে 7000 সেনার সমন্বয় হয়ে থাকে। ফলে সে হিসেবে বর্তমানে 3.5 লাখ সেনা ঘাটতিতে রয়েছে বিশ্বের বৃহত্তম এই সামরিক জোটটি। ন্যাটোর একটি নিরাপত্তা সূত্র জানায়, 2022 সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর হুমকির মুখে সামরিক জোটটির একটি নতুন চ্যালেঞ্জের মাত্রাকে ইঙ্গিত করে। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে জার্মানিকে একাই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 4 গুণ বাড়াতে হবে। গেল বছর ভিলিনিয়াতে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জোটের সদস্য রাষ্ট্রগুলো গত 3 দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদন করেছে। তারপর থেকেই ন্যাটোর কর্মকর্তারা এ পরিকল্পনা অনুযায়ী সামরিক বাহিনীর কি রসদ প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করতে শুরু করে। চলতি সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ন্যাটো নেতাদের এক সম্মেলনে এ পরিকল্পনার বিষয়ে হালনাগাদকৃত তথ্য উপস্থাপনের আশা করা হচ্ছে। জোটটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সম্মেলনে মিলিত হবেন ন্যাটো জোটের শীর্ষ নেতারা। এক কর্মকর্তা জানান, সামরিক পরিকল্পনাবিদরা জোটের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সেনা ও যুদ্ধাস্ত্রের বিস্তারিত চাহিদা উপস্থাপন করেছেন। এই কর্মকর্তা জানান, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘপাল্লার অস্ত্র ও ক্ষেপণাস্ত্র, প্রয়োজনীয় সামরিক রসদ সহ স্থল সেনাদের একটি বড় ফরমেশন এখন সবার আগে প্রয়োজন। তবে ন্যাটো বিপুল পরিমাণ সেনা কোথা থেকে জোগাড় করবে তা এখনও স্পষ্ট নয়। বলা হচ্ছে, সশস্ত্র বাহিনীর অন্য কোনো শাখা থেকে প্রয়োজনীয় সেনা স্থানান্তর করা হবে অথবা নতুন করে সেনা নিয়োগ করা হবে। এমনকি উভয় পদ্ধতির মিশ্রণও বেছে নিতে পারে বলে জানা যায়। সেনা সদস্যের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ন্যাটোর অন্যতম ঘাটতি। চলমান ইউক্রেন যুদ্ধ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটির অভাবে সামরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা করা কতটা চ্যালেঞ্জের। স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি দেখাচ্ছে তুরস্ক। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। দেশটির সামরিক সক্ষমতা অনেক ক্ষেত্রে ইরানের চেয়ে কম। তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশও এটি। তাদের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এরদোয়ানের দেশে রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী। বিপুল অস্ত্রের ভান্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তাদের। তবে বসে নেই দেশটি। এবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার্কসাত 6A মহাকাশে উৎক্ষেপণ করেছে আঙ্কারা। উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেস এক্স কোম্পানির তৈরি ফ্যালকন 9 মডেলের একটি রকেট। স্পেস এক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার্কসাত 6A এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই স্যাটেলাইটটির মোট উপাদানের 81% উপাদান এবং সফটওয়্যার তুরস্কের নিজস্ব। তার্কসাত 6A হলো তুর্কি জাতির সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির। এ বিষয়ে তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আব্দুল কাদির ওরালোগলু বলেন, তারা নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছেন। এই কর্মসূচির প্রথম ফসল তার্কসাত 6A। এই স্যাটেলাইটটির মাধ্যমে তুরস্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজ করবে। এদিকে গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোয়ান বলেন, তারা লেবাননকেও যুদ্ধের
যুদ্ধের হুমকি দিচ্ছে। এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে। মুসলিম বিশ্বের আরেক প্রভাবশালী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপরও জোর দেন এরদোয়ান। তিনি বলেন, ইরান তুরস্কের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তাদের সঙ্গে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আশা করি নতুন সময়ে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাবে।